তোমার জন্য সিন্ধুর নীল গল্পের ষষ্ঠ অংশ। লেখিকা সারিকা হুসাইন। ঘড়িতে সকাল 10টা বেজে 25 মিনিট। মেজর আদ্রিয়ানকে নিয়ে মৌলভীবাজার বাস স্ট্যান্ডে বসে আছে মুহিত। তারা তাদের আর্মি জিপটি রিসোর্টে রেখে শ্রীমঙ্গলের লোকাল গাড়িতে করে এখানে এসেছে। এখানে বৃষ্টির কোনো সময় অবশ্য অসময় নেই। যখন খুশি তখনই যেন ঝুপঝুপ করে ধরণীতে ঝরে পড়তে হবে। বৃষ্টির কারণে মুহিতরা তাদের কাজ আগাতে পারছে না। আজকের দিনটা তাদের জন্য সোনার ডিম পাড়া হাঁসের মতো। মুহিত গোপন সূত্রে খবর পেয়েছে আজকে ড্রাগ সাপ্লাই হবে। শকুনের মতো দৃষ্টি তাক করে আছে মুহিত আর আদ্রিয়ান। হঠাৎই তারা একটি খালি ট্রাক দেখতে পায়, যা বর্ডারের দিকে যাচ্ছে। মুহিত আর আদ্রিয়ান দৌড়ে চলন্ত ট্রাকটিকে ঝাঁপিয়ে পড়ে উপরে ওঠে। ট্রাকের স্পিড কম থাকায় কোনো প্রকার ঝুঁকি স্পর্শ করেনি তাদের। বৃষ্টিতে ভিজে দুজনের অবস্থায় জুবুথুবু। বর্ডারে যাবার আগেই ট্রাক ড্রাইভার তাদের উদ্দেশ্যে বিড়ি ফুঁকতে ফুঁকতে কেটকেটে কণ্ঠে বলে ওঠে, না মুইন, এই গাড়ি বর্ডার যাইতো না। ড্রাইভারের কথা আধার নেমে আসে মুহিত আর আদ্রিয়ানের মুখে। তারা দ্রুত নেমে পড়ে, ট্রাক ড্রাইভারকে ধন্যবাদ জানায়। ড্রাইভার তাদের নামিয়ে দিয়ে অন্য পথ ধরে। যতটুকু পথ আছে দৌড়ে গেলে 30 মিনিটের মতো সময় লাগবে। মেজর আদ্রিয়ানের দিকে তাকিয়ে মুহিত চোখ টিপি টিপি দিয়ে ফিচেল হেসে উঠে বলে, তো একটা রেস হয়ে যাক মেজর আদ্রিয়ান আভিয়াজ। বলে একটা ভ্রু উঁচু করে গুনতে লাগলো, রেডি স্টেডি গো। দুজন মেজর সমান তালে গাছ মানুষ পাহাড় ছাপিয়ে দৌড়ে যাচ্ছে, কিন্তু কেউ তাদের আসল পরিচয় জানেন না, জানতে চায়ও না। আদিবাসীদের মেজরের পরিচয় দিয়েই বাকি কাজ। দৌড়তে দৌড়তে দুজনই তাদের লক্ষ্যে এসে উপস্থিত হয়। এরপর হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে মেজর আদ্রিয়ান ভেজা ঘাসের উপর শুয়ে পড়ে। আশেপাশে কোনো মানুষ পরিলক্ষিত হচ্ছে না। যতদূর চোখ যায় বড় বড় গাছ, ঝোপঝাড় আর কাঁটা তারের বেড়া। চারপাশে আরেকবার ভালো করে চোখ বুলিয়ে নিয়ে সুযোগ বুঝে ঝোপের আড়ালে লুকিয়ে যায় মুহিত আর আদ্রিয়ান। যেভাবেই হোক ড্রাগস ভর্তিটাকে তাদের উঠে যেতে হবে। আর যেই ড্রাইভারকে কবজা করে বর্ডার গার্ডের ক্যাম্প পর্যন্ত নিয়ে যেতে পারলেই কাজ অর্ধেক হয়ে যাবে। 3 ঘন্টা ধরে অত্ত পেতে বসে আছে মেজর আদ্রিয়ান আর মুহিত। এখনো সন্দেহজনক কিছুই চোখে পড়ছে না। ঝোপের ভেতর মশার কামড়ে অতিষ্ঠ মেজর আদ্রিয়ান। তার কাছে মনে হচ্ছে সে এই মুহূর্তে উগান্ডা বর্ডার পাহাড়ে পাহারা দিচ্ছে। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নেমে আসছে। বিশ্রী শব্দ, বন্য পশুগুলো ডেকে যাচ্ছে। দুজন মানুষ অজানা পরিবেশে ঝোপের মধ্যে স্যাঁতসেঁতে মাটিতে বসে আছে। সাপ পোকাও তো কামড়াতে পারে। মেজর আদ্রিয়ান ভয়ে চুপসে আছে, মুহিত নির্বিকার। জঙ্গল পুরোটাই যখন ঘন কালো অন্ধকারে ছেয়ে গেল, তখনই একটি ট্রাক কোথা থেকে যেন কাটা তারের বেড়ার কাছে এলো। মুহিতরা সেদিন দুই পাশে বেড়ার তার কাটা দেখেই বুঝতে পেরেছে কাজ এই পথেই হয়। শুধু তাই নয়, সেখানে একটি গোপন সুড়ঙ্গ তারা আবিষ্কার করেছে, যা দিনের বেলায় লতাপাতা দিয়ে ঢাকা থাকে। হ্যারিকেন হাতে একে একে বেরিয়ে এলো 25 জন ব্যক্তি। তাদের প্রত্যেকের মাথায় একটি করে বস্তা। ছোট্ট ট্রাকটিতে বস্তাগুলো লোড করে প্রত্যেকেই জঙ্গলে হারিয়ে গেল। ট্রাক ড্রাইভারটি 12 কি 14 বছরের একটা ছেলে। এত ছোট ছেলে এই কাজে জড়িত ভাবতেই মোহিতের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ট্রাক স্টার্ট দেওয়ার সাথে সাথেই মোহিত আর মেজর আদ্রিয়ান ট্রাকে কৌশলে উঠে বসে পড়ল। ট্রেনিং এর সময় এই কৌশল সবার আগে তাদের রপ্ত করতে হয়েছে। শুধু তাই নয়,
আর্মিদের বড় বড় চলতি গাড়িতে লাফিয়ে লাফিয়ে ওঠানামা তাদের নিত্যদিনের অভ্যাস। জঙ্গল পার হতে দুজনেই তাদের কোমরে গুজে রাখা ছিবল বের করলো। এখন ওই ছেলেটাকে বাগে আনতে হবে এবং টাকটির ব্যবস্থা করতে হবে। ভাবতে ভাবতে আর্দিয়ানের সামনে থাকা একটি শালগাছ ফাঁকা গুলি ছুড়ল। ছেলেটি ভয়ে ট্রাকটি শো করতেই মুহিত নেমে ট্রাকের দরজা খুলে ছেলেটিকে বন্দুক তাক করে। মুহিত অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় যখন সে ছেলেটির কাছেও বিদেশি একটি রিভলভার দেখতে পায়। আদ্রিয়ানো আরেক পাশের দরজা খুলে ট্রাকে উঠে বসে। দুজন দুপাশে থেকে গান পয়েন্ট করে ছেলেটির তাদের কথা মতো গাড়ি চালাতে বলে। হঠাৎ ওই ছেলেটি সিলেটি ভাষায় ওঠে, আমারে ধইরা কোনো লাভ হইতো না স্যার, আমরা তেইকা কোনো তথ্য বাইর করতে পারতাই না। আমার থেকে তথ্য বাহির করার আগেই তান আমারে গুলি করে মাইরা লাইবো। ছেলেটির মুখে মৃত্যুর কথা নির্বিকার স্বাভাবিকভাবে বলার ধরন দেখে মুহিত আর্দিয়ান দুজনেই অবাকের চরম পর্যায়ে চলে যায়। এইটুকু ছেলে জীবনের ভয় করছে না, কিসের ভয় তার তাহলে? মুহিত কৌতূহল দমে রাখতে পারল না, ছেলেটিকে প্রশ্ন করে ফেলল, কেন তুমি এই ঝুঁকিপূর্ণ জীবন বেছে নিয়েছ? আমার মা বোন তার ভাইয়ের লইগা। ছেলেটির সোজাসাপটা উত্তর। মুহিত ছেলেটিকে নির্দেশ দিল, গাড়ি বর্ডার গার্ডদের ক্যাম্পের রাস্তায় ঘোরাও। ছেলেটি ভয়হীন কণ্ঠে বলে উঠল, ওইখানে গেলেও লাভ হইতো না। হেইনের বড় বাবুও সব জানে, আপনিই বিপদে পড়বাইন। মেজর আদ্রিয়ান আর মুহিত দুজন দুজনের চোখ চাওয়াচাওয়ি করলো। এসব অফিসারদের কিসের লোভ, সেটাই মুহিত অনুধাবন করতে পারছে না। ছেলেটির কথায় যুক্তি আছে, না হলে এত বছর ধরে এসব হচ্ছে কেউ কি কোনো দিন টের পায়নি। মুহিত ছেলেটিকে আশ্বাস দেয়, সে যদি মুহিতকে স্মাগলার সম্পর্কে সকল তথ্য দেয় তবে মুহিত তার পরিবারও তাকে একটা ভালো লাইফ লিড করার ব্যবস্থা করে দিবে। ছেলেটিকে মুহিতের নম্বর আর ভিজিটিং কার্ড দিয়ে আর ছেলেদের কিছু কথা রেকর্ড করে নিয়ে আসে গাড়ি থেকে। মুহিত শতভাগ নিশ্চিত ছেলেটি তাকে অবশ্যই ফোন করবে। কারো চোখের ভাষা পড়তে মুহিত ওয়াসিফ কখনো ভুল করে না। সারাদিন মুহিতের কোনো দেখা সাক্ষাৎ পায়নি স্বর্গ। সেই যে মেডিসিন এনে দিয়ে বেরিয়ে গেল, এরপর না হোটেলে ফিরলো, না তাকে ফোনে পাওয়া গেল। স্বর্গ জানে মুহিত এখানে তার একান্ত ব্যক্তিগত কাজে এসেছে, তবুও তার কাছে মনে হলো মুহিত তাকে অবহেলা করছে, প্রায়োরিটি কম দিচ্ছে। এসব উল্টোপাল্টা ভেবে মন আকাশে কালো মেঘ জমলো, সাথে অক্ষি কোণে জমলো জল। রাত 2টার দিকে মুহিত ক্লান্ত শরীরে হোটেলে ফিরে আসলো। তার উচিত স্বর্গকে একটু সময় দেয়া, দুজনে কিছু ভালো টাইম স্পেন্ড করা, কিন্তু বাবা ভাইয়ের খুনির শাস্তি না দেওয়া পর্যন্ত কিভাবে নিশ্চিন্তে সুখের সময় পার করবে মুহিত? স্বর্গ টের পেয়েছি মুহিত এসেছে, তবু অভিমানে চোখ টিপে কাত হয়ে ঘুমের ভান ধরে পড়ে রইল। মুহিত ফ্রেশ হয়ে এসে স্বর্গকে না ডেকে আস্তে করে পাশে শুয়ে পড়ল। মোহিতের এসব আচরণে অভিমানে পাল্লা আরো ভারী হলো। স্বর্গ মনে মনে সিদ্ধান্ত নিল, কাল ভোরেই মোহিতকে ফেলে সে ঢাকা চলে যাবে। মিসেস তারিনকে দীর্ঘ 6 বছর পর কাছে পেয়ে নামিরার যেন কান্নাই থামছে না। সোহাগ তাকে থামানোর চেষ্টা করে, বারবার ব্যর্থ হচ্ছে। এই সময়ে তার এত স্ট্রেস নেওয়া ঠিক হবে না। মিসেস তারিন নিজেকে অনেকটাই সামলে নিয়েছেন। মন দুর্বল থাকলে অল্প কারণেও কষ্ট পাওয়া যায়, আর যদি মনকে একবার শক্ত করা যায় তখন শত বিষাদের আর কষ্ট মনে হয় না। নামিরাকে সান্ত্বনা দিয়ে চুপ করালেন মিসেস তারিন। নামিরাকে যেই সম্ভাব্য ডেলিভারি ডেট দেওয়া হয়েছে সেটা আগামীকাল। মিসেস তারিন আমিরা আর সোহাগকে উভয় দিচ্ছেন আর ব্যক্তিগত ব্যাগপত্র গোছাচ্ছেন। যখন হসপিটালে দৌড়াতে হবে কেউ জানে না। মিসেস তারিন হেল্পিং হ্যান্ডকে ঘর
কিভাবে গোছাতে হবে, কি দিয়ে গোছাতে হবে সব বুঝিয়ে দিলেন। ব্যাগ গোছাতে গোছাতে হঠাৎই হাতের ধাক্কা লেগে বেডসাইড টেবিলের উপর থেকে ফুলদানিটা মোজাইক করা ফ্লোরে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। চমকে উঠল নামিরা। মিসেস তারিনের মন কু ডেকে উঠল। মেয়েটার ডেলিভারি ভালোই ভালোই হবে তো। সকালবেলা মোহিতের ঘুম ভাঙল ফোনের ভাইব্রেট শব্দে। একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো। এখনো ঘুমের রেশ রয়ে গেছে। কে ফোন করলো এই সাত সকালে? বিরক্তিতে ফোন রিসিভ করে কানে তুললেন। ওপাশ থেকে সালাম দিয়ে উঠে বলল, সালাম সাহেব, আমি রাশেদ। ট্রাক ড্রাইভার ছেলেটি তাকে কল করেছে ভাবতেই ঘুম সব উধাও হলো। লাফিয়ে উঠে বসে দ্রুত ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল মোহিত। স্বর্গ সব টের পেয়েও ঘাপটি মেরে রইল। মিনিট দশেক পরে মোহিত রেডি হয়ে বাইরে বেরিয়ে গেল। স্বর্গের জানান কৌতূহল হলো এত ভোরে মোহিত যাচ্ছে কোথায়। মোহিতকে ফলো করতে করতে সেও হাত মুখ না ধুয়ে স্লিপিং ওয়্যারের সাথে চোখ কালো সানগ্লাস আর মাস্ক পরে নিল। মনে মনে বলল, ফলো হিম। আর্মি জিপ নিয়ে মোহিত একটা রাস্তা ধরেছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে স্বর্গ একটা ট্যাক্সি নিয়েছে। হোটেলের সামনে থেকে একটা চা বাগানের সামনে এসে মোহিত জিপ থেকে নেমে গেল। স্বর্গ গাড়ি থামিয়ে ভাড়া মিটিয়ে নেমে গেল। তিনটা রাস্তা তিন দিকে গিয়েছে। চারপাশে আঁকাবাঁকা ঢিলা, ঘন চা বাগান আর পাহাড়। মোহিত কোনো রাস্তায় গেছে স্বর্গ গুলিয়ে ফেললো। তবুও মনে সাহস সঞ্চয় করে অপু 10-20 খেলে মাঝখানের রাস্তা দিয়ে পথ ধরলো। মোহিতকে রাশেদ দেখা করতে বলেছে এই পাহাড়ে। গুরুত্বপূর্ণ কথা সারবে তাই। তাড়াহুড়োতে মেজর আর্দিয়ানকে বলতে ভুলে গেছে মোহিত। অবশ্য টেক্সট করে লোকেশন পাঠিয়ে দিয়েছে, এসে যাবে তারাও। কিছুক্ষণ হাঁটতেই কাঙ্ক্ষিত পাহাড়ের সন্ধান পায় মোহিত। জায়গাটা শহর থেকে 25 কিলোমিটার দূরে। বেশি মানুষের আনাগোনা নেই, কারণ চা বাগান চাটা কালেক্ট করার অবস্থায় নেই। অনেক খোঁজাখুঁজির পর রাশেদের সন্ধান পাওয়া গেল। ছেলেটি উচ্ছ্বাস নিয়ে মোহিতকে ফোন করলো। যতটা বিরস লাগছে এখন তাকে। ছেলেটি মোহিতকে নিয়ে বিভিন্ন কথার ছলে পাহাড়ের উপরে ওঠার রাস্তা ধরলো। মোহিতও কিছু বাছবিচার না করে মুগ্ধের ন্যায় তাকে অনুসরণ করতে লাগলো। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে উঠল মোহিত। পাহাড়টি ভূমি থেকে প্রায় 700 থেকে 800 মিটার উঁচু হবে। আশরাফ চৌধুরী সম্পর্কে বিভিন্ন কথা শুনতে শুনতে অনেকটাই উপরে উঠে গেছে তারা। হঠাৎ মোহিতের মনে সন্দেহ দানা বাঁধে। আর উপরে উঠতে চায় না মোহিত। প্রতিশোধ পরায়ণতা একটা অন্ধ করে ফেলেছে তাকে। একটা অচেনা অচেনা জায়গা, তার মধ্যে অপরিচিতদের সাথে একটা পাহাড় বেয়ে উপরে উঠে গেছে। হঠাৎই স্বর্গের স্বপ্নের কথা মনে পড়তেই বুক ছ্যাদ করে উঠল মোহিতের। হঠাৎ আকাশে কালো মেঘ আর গুড় গুড় শব্দ শোনা গেল। বিদ্যুৎ চমকানোর আওয়াজে ভীত হলো মোহিত, কিন্তু বাইরে প্রকাশ করলো না। হঠাৎ ছেলেটি কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, সাহেব আমাকে মাফ করাবেন। আমি আপনার পরিবার বাঁচানোর লাইগা আপনারে মৃত্যুর মুখে ঠেইলা দিলাম। বলেই ছেলেটি চোখের জল মুছে পাহাড়ের উপরে তাকালো। পাহাড়ের চূড়া থেকে একজন কালো কাপড় পরিহিত লোক দেখা যাচ্ছে, যার চোখ মুখ সব ঢাকা। মোহিত অবস্থা বেগতিক দেখে পাহাড় থেকে দৌড়ে নিচে নামতে চাইলো, কিন্তু লোকটি মোহিতের বুকে গুলি করে দিল। বুকে হাত দিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল মোহিত। তার চোখ দিয়ে জল ঝরছে। গল গল করে বের হওয়া তাজা রক্ত ভিজিয়ে দিল মোহিতের শার্ট হাঁটু। পাহাড়ের মাটি। হঠাৎই মাথার উপর আকাশে একটি চিল চক্রাকারে ঘুরতে লাগলো, আর ভয়ঙ্কর সুরে ডাকতে শুরু করলো। মোহিতের শ্বাসরোধ হয়ে আসছে, দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে। হায় নিষ্ঠুর নিয়তি, জীবনে কেন সুখী আমার জন্য লিখলে না?
স্বর্গের কান্না ভেজা চেহারা চোখের সামনে ভেসে উঠল মোহিতের। মেয়েটি জানতেও পারল না তার স্বামী পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। নরম মনের পাগল মেয়েটা কিভাবে সহ্য করবে নিজের সদ্য বিয়ে করা স্বামীর অকাল মৃত্যু? আর মা, মা কি বাঁচবে আমার মৃত্যুর খবর শুনে? এমন কঠিন জীবন দিয়ে কেন তাদের সৃষ্টিকর্তাই পৃথিবীতে পাঠিয়েছে? তারা সৎ নিষ্ঠাবান, এটাই কি তাদের অপরাধ? শরীর আর সায় দিচ্ছে না, চোখ ভরে ঘুম আসছে। লোকটি বিদঘুটে শব্দে হাসছে। হাসতে হাসতে মোহিতের কাছে এসে শার্টের কলারে ধরে দাঁড় করালো। লুটিয়ে পড়তে চাইছে মোহিত, কিন্তু লোকটির এক হাতেই বহুত শক্তি। মোহিতের মতো ৮০ কেজি একজন মানুষকে সামান্য কলার ধরে দাঁড় করিয়ে রেখেছে সে। লোকটি হাসি থামিয়ে দাঁত পিষে বলে উঠল, কোথায় গেল তোর বাহাদুরি মেজর মোহিত আসিফ? আমি যদি আগেই জানতাম তোর বাপের আরো একজন ছেলে আছে, তাহলে তোর ছোট ভাইয়ের মতো তোকেও পাতাল থেকে খুঁজে হলেও অস্বস্তিত্ব মিটিয়ে দিতাম। আজ তোকে দেখবো আমার সাথে লড়ার পরিণাম, যেমন তোর বাপকে দেখিয়েছিলাম। আরে তোর বাপকে পিস পিস করে কুপিয়েছি আমি। কি ভেবেছিস তুই সিলেট এসে আমার নামে প্রমাণ জোগাড় করে জেল খাটাবি আমাকে? আমার চোখ ফাঁকি দেয়া এতই সোজা? কি পারলি? ঠিক ধরে ফেললাম তোকে। অনেক চেষ্টা করেছি তোকে বাগে আনতে, আজ সফল হবার বলেই রাগে খড়খড়ে কণ্ঠে বলে উঠল, বন্দুকের গুলির চাইতে কোপানোর হাত আমার ভালো। কেন জানিস, এককালে কসাই ছিলাম আমি। কসাই? আহমেদ কসাই। গরু আর মানুষ দুটোই খুব ভালো কাটতাম। বন্দুকের হাত নয় আমার, চাকুচি, চাপাতি, চপার এসব ভালো চলে বুঝেছিস? মরবি যখন, মরার আগে আমার চেহারাটা দেখে মর, বলেই মুখের কাপড় সরালো। আশরাফ চৌধুরী এমন ভালো মানুষের আড়ালে হিংস্র রূপ মোহিতের চোখে জলের সমাগম করলো। মুখ দিয়ে কিছুই প্রকাশ করতে পারলো না। তার বাবাকে দেওয়া প্রতিশ্রুতি সে রাখতে পারলো না। বড্ড বাই মেজর, ওপারে ভালো থাকিস। বহু দৌড় করেছিস তুই আমাকে, বলেই পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল মোহিতকে। এমন মৃত্যু দিলাম তোকে, তোর বাপ ভাইয়ের মতো জান যাও পেলি না। জঙ্গলের পশুর খাদ্যে পরিণত হ শালা। চুতিয়া বলেই হাসি থামিয়ে চোখে মুখে রাগ এনে ফুঁসতে থাকলেন। আর ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে উঠল, তুই আমার কোনো কাজেরই নস। যখন তখন মুখ খুলে দিবি সুযোগ পেলে। তোকে আর ভরসা করা যাচ্ছে না। তুই এই মেজরের সাথে ওপারে যা। ছেলেটি ভয়ে পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়তে চাইলো। আশরাফ চৌধুরী তার শীর্ণ দেহখানা ধরে ফেলে এক থাবায় গুলি ছুড়ে দেয় ছেলেটির পেটে। ছেলেটি লুটিয়ে পড়ে আশরাফ চৌধুরীর পায়ে ঝাপটা ধরে। আশরাফ চৌধুরী ছেলেটির হাত পিষে দিয়ে চলে যায়। ছেলেটি মাটিতে শুয়ে কাতরাতে থাকে। মেজর আদ্রিয়ান, আপনি এখানে? হঠাৎই গৃহীত পাহাড়ে নিজের নাম শুনে চমকে ওঠে আদ্রিয়ান। পাশেই একটি মেয়ে স্লিপিং ড্রেস আর বড় কালো চশমা, মাস্কের সহিত মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। বেগ ঘুটে লাগলো আদ্রিয়ানের কাছে। স্বর্গ মাস্ক খুলে নিজের পরিচয় দিতেই চিনে ফেলল আদ্রিয়ান। বিনয়ের সহিত বলল, জি ম্যাম, মেজর আপনাকে এখানে আসতে বলেছে। যদি একটু লেট করে ফেলেছি, চলুন যাওয়া যাক বলে পায়ের গতি বাড়ালো আদ্রিয়ান। কাঙ্ক্ষিত পাহাড়ের নিকট এসে স্বর্গকে উদ্দেশ্য করে আদ্রিয়ানকে বলে উঠল, ম্যাম আমি উপরে উঠবো, আমার কাজ আছে, আপনি অপেক্ষা করুন। পাহাড়টির দিকে তাকাতেই স্বর্গের স্বপ্নের সেই পরিচিত পাহাড়ের মতো মনে হলো। হঠাৎই বুকে চোমর দিয়ে উঠল স্বর্গের। ভয়ে বমি বমি ভাব হচ্ছে তার। আদ্রিয়ানকে ফেলেই সে পাহাড়ে উঠতে লাগলো। ভেতর থেকে কেমন একটা উদ্ভট অনুভূতি হচ্ছে থেকে থেকে। ৪০ মিনিট ওঠার পর স্বর্গ হাঁপিয়ে উঠল। কত উঁচু পাহাড়! আর মোহিত কোথায়? মেজর আদ্রিয়ান ফোন চেক করে দেখলেন নেটওয়ার্ক নেই। জোরে জোরে ডাকতে শুরু করলেন, মেজর মোহিত, মেজর মোহিত। স্বর্গ এবার কেঁদে ফেলল।
তার স্বপ্ন কি অনাকাঙ্ক্ষিতভাবে সত্যি হতে যাচ্ছে তবে। ভেতর থেকে শক্তি সঞ্চয় করে ছোট ছোট গাছ ধরে ধরে আবার পাহাড়ের চূড়ার দিকে উঠতে শুরু করলো। আরো 20 মিনিট হাঁটার পর চোখের সামনে রক্তাক্ত অবস্থায় একটি ছেলেকে গুমরাতে দেখে চিৎকার করে উঠল স্বর্গ। মেজর আদ্রিয়ান দৌড়ে ছেলেটির কাছে গিয়ে আঁতকে উঠল। মেজর আদ্রিয়ানের সামনে ছেলেটিকে ঝাঁকাচ্ছে আর প্রশ্ন করে যাচ্ছে, মোহিত কোথায়? সেই তো মোহিতকে কল করে এখানে আসতে বলেছে। তাহলে এরকম অবস্থা কেন তার? ছেলেটির প্রতি স্বর্গের কোনো অ্যাটেনশন নেই। সে চিল্লিয়ে চিল্লিয়ে ডেকে যাচ্ছে, মোহিত মোহিত। চারিদিক বিদিক শূন্য হয়ে গেল স্বর্গ। ছেলেটি বহুত কষ্টে হাত ইশারা দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করলো। স্বর্গ যা বোঝার তা বুঝে নিল। অনেক উঁচু এই পাহাড়ের যেই সাইডটা ছেলেটি নির্দেশ করেছে সেখানে একটি খাল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। স্বর্গ পাগলের মতো কাঁদতে কাঁদতে বলে উঠল, প্লিজ মেজর আদ্রিয়ান, আমি রেস্কিউ টিমকে কল করুন। কেউ মোহিতকে নিচে ফেলে দিয়েছে বলেই মাটিতে হাঁটু মুড়ে বসে কাঁদতে লাগলো। এদিকে আহত ছেলেটি, অন্যদিকে স্বর্গ। কাকে রেখে কাকে ধরবে আদ্রিয়ান? এই মুহূর্তে তার নিজেকে পৃথিবীর সবচাইতে অসহায় ব্যক্তি মনে হচ্ছে। মেজর মোহিতের চিন্তায় তার কান্না এসে যাচ্ছে। তার মধ্যেই রক্তাক্ত ছেলেটির গংরানি। অনেক প্রতিকূল পরিবেশে যুদ্ধ করে মিশন শেষ করে দেশে ফিরেছে আদ্রিয়ান। কখনো এমন ফিল হয়নি। তবে আজ কেন এত ভেঙে পড়ছে সে? না, তাকে শক্ত হতে হবে। নিজের ডিউটি তাকে শতভাগ পালন করতে হবে। নিজের স্বাভাবিক করে। ছেলেটির ক্ষত ভালো করে লক্ষ্য করলো আদ্রিয়ান। কোনো আড়ানি গাছের হাতের গানশট মনে হচ্ছে। ছেলেটি সাময়িক জ্ঞান হারালেও প্রাণে বাঁচানো যাবে। আদ্রিয়ান স্বর্গের উদ্দেশ্যে বলল, ম্যাম, নিজেকে শক্ত রাখুন। ছেলেটিকে বাঁচানো আমার ডিউটি। আমি ওকে নিচে নিয়ে যাচ্ছি। আর এখানে নেটওয়ার্ক নেই। রেস্কিউ টিমকে কল করতে হলে নিচে নামতে হবে। প্লিজ আমার সাথে নিচে নেমে আসুন। ছেলেটিকে এক ঝটকায় কাঁধে তুলে ফেললো আদ্রিয়ান। এখানে দ্রুততার সাথে কিছুই করা যাবে না। যা করার সাবধানে করতে হবে। একটু অসতর্ক হলেই নির্ঘাত পরপার। ছেলেটিকে নিয়ে ধীরে ধীরে পাহাড়ের গাছ ধরে ধরে নামতে লাগলো আদ্রিয়ান। 1.5 ঘন্টা পর নিচে নেমে এলো তারা। এতক্ষণে ছেলেটি জ্ঞান হারিয়েছে। আদ্রিয়ানের জিপের কাছে আসা মাত্রই ফোনে নেটওয়ার্ক এলো। সাথে সাথে আদ্রিয়ান ডায়াল প্যাড থেকে নম্বর ডায়াল করে দ্রুত কল লাগালো। হ্যালো রেস্কিউ টিম, ইট ইজ মেজর আদ্রিয়ান। আজ মুষলধারে বৃষ্টি পড়েই যাচ্ছে, থামার নাম নেই। আকাশ কালো মেঘে ঢেকে আছে। মাঝে মাঝে বাজ পড়ছে ও বিকট শব্দে। এরূপ গৌরী আবহাওয়াতে পাহাড়টাকে ভুতুড়ে মনে হচ্ছে। আর্মিদের বুটের চাপে পাহাড়ি লালচে মাটি গলে গলে যাচ্ছে। আর্মির রেস্কিউ টিম দুটো হেলিকপ্টার নিয়ে সামনে পুরো পাহাড় চক্কর কেটে যাচ্ছে। প্রায় 200 সোলজার পুরো পাহাড় তল্লাশি চালিয়েও কিছুই পেল না। কয়েকজন সোলজার মিলে খালের পাশে যাবার জন্য প্রস্তুতি নিল। আদ্রিয়ান নাফিস মাহমুদকে ফোন করে সবকিছু জানালে তিনি হেলিকপ্টার সহযোগে দ্রুত এসে পড়েন। মেয়ের এহেন বিধ্বস্ত অবস্থা দেখে গোপনে চোখের জল মুছে ফেলেন নাফিস মাহমুদ। স্বর্গের অবস্থা ভাষার প্রকাশ করার মতো নেই। কাঁদতে কাঁদতে তার চোখের জল শুকিয়ে গিয়েছে। ফ্যাল ফ্যাল চোখে বিবর্ণ মুখে সবকিছু দেখে যাচ্ছে শুধু। দুটো ক্যাপ্টেন মেয়ে তাকে সামলে রেখেছে। ঘণ্টাখানেক পর দুজন সোলজার কাদাযুক্ত পায়ের একটা জুতো আর ভাঙ্গা স্মার্ট ওয়াচ নিয়ে ফিরে আসলেন। এগুলো যে মুহিতের চিনতে 1 সেকেন্ডও সময় লাগলো না স্বর্গের। সোলজারের হাত থেকে ছিনিয়ে নিয়ে জুতার ঘড়ি বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললো নাফিস মাহমুদ। মেয়েকে কিভাবে সামলাবেন আর মেয়েকে কি জবাব দিবেন, এটা ভেবেই তার বুক ব্যথায় শুরু হচ্ছে থেকে থেকে।
মেজর আদ্রিয়ান একটি জিপার ব্যাগ ভরে ফেলল মুহিতের জিনিসগুলো। সারাদিনের তল্লাশি চালিয়ে রিক্ত হাতে ফিরে চলল রেস্কিউ টিম। নিকটস্থ আর্মি ক্যাম্পে সর্গকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হলো। সন্ধ্যা ঘনিয়ে আসা আজকের মতো আপাতত তল্লাশি শেষ করতে হলো। কাল সকালে আবার চেষ্টা চালাতে হবে। নামিরার লেবার পেইন উঠেছে সকাল থেকে, তাকে হসপিটালে আনা হয়েছে। ওটি রুমে নার্স আর ডক্টর নামিরার পাশে রয়েছে। সোহাগ থেকে থেকে শুধু ঘেমে অস্থির হয়ে যাচ্ছে। বেসিনে বারবার চোখ মুখ ধুয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। মিসেস তারিন তসবিহ পড়ছেন। আধ ঘন্টা পরেই বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া গেল। সোহাগ যেন আরো উদ্মান হয়ে গেল, আর একটাই চিন্তা, নামিরা ঠিক আছে তো। কিছু সময় পর একটা নীল টাওয়েলে মুড়িয়ে বাচ্চাটিকে এনে একজন নার্স ডক্টর বেরিয়ে এলেন। সোহাগকে উদ্দেশ্য করে বলে উঠলেন, কংগ্রাচুলেশন মিস্টার সোহাগ, ইট ইজ এ বয়। ইউর ওয়াইফ ইজ আউট অফ ডেঞ্জার, ইউ ক্যান ভিজিট হার। বাচ্চাকে কোলে নিয়ে মুখের দিকে তাকিয়ে নীরবে কেঁদে উঠল সোহাগ। মুকিতের মুখের আদল তার ছেলের চেহারায়। সোহাগ বাচ্চার কপালে চুমু খেয়ে মিসেস তারিনের কাছে দিতে দিতে বলে উঠল, মানিন আপনার ছোট্ট মুকিত। নাতির চোখে মুখে অজস্র চুমিতে ভরিয়ে দিলেন মিসেস তারিন, চোখে তার খুশির অশ্রুকণা। মুহিতকে খবর জানাতে নামিরার পাশে বাচ্চাকে শুইয়ে দিয়ে সোহাগের ফোন থেকে কল করলেন মুহিতের নম্বরে। পরপর দুবার ডায়াল করেও ব্যর্থ হলেন মিসেস তারিন। ভাবলেন হয়তো ব্যস্ত আছে। এরপর নাফিজ মাহমুদের নম্বর ডায়াল করলেন, ফোন তুললেন না তিনি। নিশ্চিত হয়ে বাসার ল্যান্ডলাইনে ফোন দিলেন। সামনে রিং বেজে যাচ্ছে, তনুজা ফোন তুলছেন না। নিজের মেয়ের কপাল কি করে খারাপ হলো এতটা, তার মেয়েটা কিভাবে নিজেকে গুছাবে। স্বর্গ তো জানে মুহিত তার হবু বর, এই ডাক কিভাবে যাবে স্বর্গের মন থেকে। তনুজার কান্না যেন আর বাদধাম মানছে না। টেলিফোনের কর্কশ রিং আবার বেজে উঠল। নিজেকে স্বাভাবিক করে ফোন কানে তুললেন তনুজা। ভারী স্বরে হ্যালো বলতেই উপাস থেকে তারিনের উৎকণ্ঠা মিশ্রিত আওয়াজ পাওয়া গেল, তোমরা কেউ ফোন ধরছো না কেন তনুজা? তনুজা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে আমতা আমতা করতে লাগলেন। এরপর বললেন, রান্না করছিলাম আপা। মিসেস তারিন সকল কুশলাদি বিনিময় করার পর জানালেন, নামিরার ছেলে বেবি হয়েছে। মুহিত এলে যেন তাকে কল করে। আচ্ছা আপা, বলবো, আল্লাহ হাফেজ। তনুজা ফোন কেটে দিয়ে কান্নায় ভেঙে পড়লেন। কিভাবে বাঁচবে তারিন নিজের অন্ধের যষ্টিটাকেও যদি হারিয়ে ফেলেন। সুখ কোনোভাবে তার মাকে শান্ত করে বিছানায় শুইয়ে দিল। দ্বিতীয়বারের মতো অভিযান চলছে কালাপাহাড় নামক স্থানটিতে। মেজর আদ্রিয়ান সিলেট ক্যাম্পের মেজর তুষার জাওয়াদ দাঁড়িয়ে আছে স্পেশাল ফোর্সের দুটো পার্সাস কেনাইনস এলেক্স এর জার্নট্রিক্সকে নিয়ে। মুহিতের ব্যবহার করা কাপড় শুকিয়ে তাদের দৌড়তে দেওয়া হলো। কুকুর দুটো দৌড়ে পাহাড়ের পাশের খালটিতে চলে গেল। সেখানে গিয়ে ঘেউ ঘেউ করতে লাগলো। উপরের দিকে তাকিয়ে মেজর আর্দিয়ান কুকুরের দৃষ্টি বরাবর দৃষ্টি তাক করে একটা বড় গাছ দেখতে পেল। কুকুর দুটো গাছ বেয়ে গাছের দিকে চলে যেতে চাচ্ছে। মেজর তুষার অ্যালেক্সকে নিয়ে সেই গাছের কাছে গেলে কুকুর বারবার গাছে ওঠার জন্য গাছ খামচে চলছে। দুজন সোলজারের মধ্যে থেকে একজন সোলজার গাছ উঠে গেল। সেখানে কি আছে জিজ্ঞেস করলো আদ্রিয়ান। সোলজার জবাব দিল, রক্তমাখা আর শার্টের ছেঁড়া টুকরো ছাড়। এবারও খালি হাতে ফিরলেন দুই মেজর।
তারা শার্টের টুকরো এনে একটি জিপার ব্যাগে রাখতে রাখতে নাফিস মাহমুদের উদ্দেশ্যে বললেন, স্যার, মেজর মুহিত কমপক্ষে 200 মিটার উপর থেকে পড়েছে। আমরা ওখানে তন্ন-ছন্ন করে খুঁজেও কিছু পাইনি। পাশের যেই খালটা আছে সেটা প্রচুর খড়যুক্ত। আমার মনে হয়েছে মেজর প্রথমে গাছের উপর পড়েছে, সেখানে বাড়ি খেয়ে খালটিতে পড়েছে। গাছের উপর পড়ার কারণে তার শার্টের হাতার কিছু টুকরো, কাপড় আর রক্ত গাছের ডালে পাওয়া গিয়েছে। আর খালটিতে পড়ে থাকলেও তাকে খুঁজে পাওয়া দুষ্কর, কারণ পানির স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গিয়েছে। মেজর আদ্রিয়ানের সকল বক্তব্য শুনে মাথার ক্যাপ খুলে বগলে রাখলেন নাফিস মাহমুদ। মনে তার একটাই চিন্তা, তার মেয়েটাও তার বোনের মতো সারা জীবন নিজেকে অপয়া দোষী সাব্যস্ত করে বেঁচে থাকবে। আবার সেই একই অতীতের পুনরাবৃত্তি। কোন পাপের শাস্তি এটা? দীর্ঘশ্বাস ফেলে চোখের কোণে জমা জল মুছে আর্মি ক্যাম্পে ফিরে এলেন নাফিস মাহমুদ। স্বর্গকে নিয়ে ঢাকায় ফিরে যাবেন, আর সিলেটের আর্মি ক্যান্টনমেন্টের জেনারেলের সাথে কথা বলে মুহিতের ছবি নিয়ে নিখোঁজ বিজ্ঞপ্তি দিতে, আর বিভিন্ন ক্যাম্পের আর্মিদের বলে দিতে তারা যেন মুহিতের খোঁজ পাওয়া মাত্র তাদের জানায়। স্বর্গ কোনোভাবেই মুহিতকে না নিয়ে যাবে না এখান থেকে। তার বিশ্বাস, মুহিত এখানে কোথায় আছে, কিন্তু আর্মিদের গাফিলতির জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বর্গের যে চূড়ান্ত মাত্রা ছাড়িয়ে গেল। নাফিস মাহমুদ বুঝতে পারলেন মেয়ে স্বাভাবিক সমস্যার শিকার হচ্ছে। জোর করে হেলিকপ্টারে তুলে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন তারা। কেটে গিয়েছে 17টি দিন। কোনোভাবেই মুহিতের খবর পাওয়া যায়নি। বিভিন্ন টিভি চ্যানেলে মুহিতের নিখোঁজ সংবাদই যেন প্রধান হেডলাইন। নামিরা তারিন নাফিজের কাছে ফোন করে পাগল করে যাচ্ছে মুহিত, কেন ফোন ধরছে না। নাফিজ বুকে পাথর বেঁধে চূড়ান্ত এক মিনিটে বলে দিলেন তারিনকে, আপা, মুহিতকে হঠাৎই মিশনে যেতে হয়েছে। ও ভালো আছে। তুমি তো জানো আফ্রিকা কেমন দুর্গম জায়গা। ওখানে জঙ্গলে কি আর নেটওয়ার্ক আছে? 6 মাস পরেই ফিরে আসবে। ওখানে আর্মি ক্যাম্পের সাথে আমাদের যোগাযোগ আছে। মুহিত ভালো আছে। তাকে নামিরা বাবুর কথা বলা হয়েছে। অনেক খুশি হয়েছে মুহিত। ফোন কেটে বিছানায় ছুঁড়ে মারায় হাত দিয়ে বসে পড়লেন নাফিস মাহমুদ। একটি ছোট্ট বাচ্চা মেয়ে, যার বয়স 5 কি 6। গায়ের রং তামধ্যবর্ণের, কোকড়া চুলগুলো খোঁপার মতো করে বাঁধা, ছোট্ট ছোট্ট চোখ, বোচা নাক, পরনে কামিজ পেন পোশাক। মেয়েটির নাম ডিকো। সে খুব মনোযোগ এর সহিত অবচেতন একটি আগন্তুককে দেখে যাচ্ছে। আগন্তুক আর 15 দিন ধরে তাদের বাড়িতে আছে। আচ্ছা, উনি কখনো ঘুম থেকে উঠে না কেন? বাচ্চা মেয়েটির মনে অনেক ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। লোকটির চেহারা তাদের মনে নয়। অনেক ফর্সা, কি সুন্দর দেখতে, দেবতাদের মতো। আর কত লম্বা। গায়ে ক্ষতের কোনো অভাব নেই, তবুও চেহারা যেন রাজ্যের মায়া। আচ্ছা, তার গালে থুতনিতে চুল কেন গজিয়েছে? তার বাবা দাদার তো নেই। লোকটিকে তার মা বাবা নদীর পাড় থেকে তুলে এনেছে। আচ্ছা, লোকটি কি দেবতা? উবলাই নাংথৌ দেবতা বলেই কি বাবা মা ওনাকে এত যত্ন করে? ধরণীতে সূর্যের তেজ দেখে মনে হচ্ছে যেন হাসরের মাঠে দাঁড়িয়ে আছে সবাই। এত সূর্যের তেজ! রোদের তাপে মাটি শুকিয়ে সাদা রং ধারণ করেছে। পাড়া দিলেই মনে হয় গরম তাওয়া। ক্রিমিনাল ভিজিটিং রুমে বসে আছেন আশরাফ চৌধুরী। মাথার উপর ক্যাচ ক্যাচ শব্দ তুলে বৈদ্যুতিক পাখা আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। শরীর ঠান্ডা হবার বদলে মনে হচ্ছে আরো উত্তপ্ত ছাদের গরম হাওয়া গায়ে মাখিয়ে দিচ্ছে। গায়ের সাদা পাঞ্জাবি ভিজে জমজমে হয়ে গেল নিমিষেই। বহু কষ্টে রাগ সংবরণ করে বসে আছেন। আহিয়ানকে পুলিশ আনতে গেছে।
হঠাৎই ঝনঝন শব্দের সম্বিত ফিরে এলো আশরাফ চৌধুরীর। এ কাকে নিয়ে এসেছে পুলিশ? যেই ছেলে দামি ব্র্যান্ডেড পোশাক বাদে অন্য কোনো পোশাক গায়ে জড়ায়নি, তার গায়ে কয়েদির পোশাক, ময়লা পোশাক, চুল দাড়ির কি হাল! এসির পাওয়ার কমিয়ে কম্বল মুড়িয়ে ঘুমানো ছেলে এমন গরমে ঘুমায় কিভাবে? গলায় শিকল, হাতে পায়ে বেড়ি। হঠাৎই পিত্ত হৃদয় বেদনায় মুচড়ে উঠল। যতই পাষাণ হৃদয়ের মানুষ হোক, বাবা তো হয়। ছেলে আজ উন্মাদ হয়ে কয়েদি জীবন গুজরান করেছে, সুস্থ হওয়া মাত্রই ফাঁসির হুকুম হবে। কি থেকে কি করে দিল শালা মেজর মুহিত! আশরাফ চৌধুরীকে দেখা মাত্রই একদলা থুতু দিল, ছুড়ে দিল আহিয়ান। এরপর হঠাৎই উত্তেজিত হয়ে গেল, তেড়ে মারতে আসলো আশরাফ চৌধুরীকে। দুজন কনস্টেবল কোনো রকমে কবজা করে ফেললো আহিয়ানকে। এরপর খিক খিক করে হেসে উঠল আহিয়ান, আশরাফ চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, পাপা মেজর, মুহিত ও আসিফ তোমাকে পিষে ফেলবে। পালিয়ে যাও পাপা, আমি তাকে দেখে ফেলেছি, সে আসছে। তোমাকে পিস পিস করে কেটে লবণ ভরে দেবে। বাঁচতে চাইলে পালাও। যেই ছেলের জন্য কিছুক্ষণ আগে মন জমিনের দুঃখহানা দিয়েছিল, সেই ছেলের এহেন কথার আগে বিস্তিজ্জা এসে গেল আশরাফ চৌধুরীর। কেমন নিমক হারাম জন্ম দিয়েছে ভাবতেই নিজের প্রতি রাগ হলো। এদিকে অসহনীয় গরম, তার মধ্যে ছেলের বাতুলতা, মাথায় রক্ত ছলকে উঠল তার। মনে মনে শয়তানি হাসলো আশরাফ চৌধুরী, তোর মেজরের কঙ্কালের খুঁজো কেউ পাবে না হারামজাদা ছেলে। গহীন আরণ্য সমাধি দিয়ে এসেছি ওই 2 টাকার লাফাঙ্গা মেজরকে। মনের ভাবনা মনে রেখে বুকের ব্যথার ভান ধরে বাইরে বেরিয়ে আসলেন আশরাফ চৌধুরী। দীর্ঘ 7 ঘন্টা জার্নি করে তাহিরপুর উপজেলায় এসে পৌঁছেছে সৌম্য। মেজর মুহিত এখানেই স্থায়ী হেলথ ক্লিনিকে আছেন। মুহিত যখন কল করে সৌম্যকে এখানে আসার কথা বলেছে, সৌম্যর মনে হয়েছে তার দুটো পাখা থাকলে ভালো হতো, উড়ে উড়ে দ্রুত চলে যাওয়া যেত। লোকাল মানুষের কাছে জিজ্ঞাসা করে স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে গেল সৌম্য। স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে মুহিতে কে পাগলের মতো খুঁজতে লাগলো সে। অবশেষে পেয়ে গেল তার মেজরকে। মনে যেন প্রশান্তির হাওয়া বয়ে গেল। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে উঠল সৌম্য। ব্যথায় আর্তনাদ করে উঠল মুহিত। ভয়ে ছেড়ে দিয়ে সৌম্য বলে উঠল, সরি স্যার, সরি। আবেগ সামলাতে পারেনি। ভাঙা কণ্ঠে মুহিত ফেঁসফেঁসে কণ্ঠে বলে উঠল, সুস্থ হয়ে পানিশমেন্ট দেবো তোমাকে ক্যাপ্টেন। সৌম্যর চোখে জল বয়ে গেল, গড়িয়ে পড়ল। জি স্যার, আমি সকল পানিশমেন্টের জন্য প্রস্তুত। একটু পর ডিউটি ডক্টর এলো। মুহিতকে উদ্দেশ্য করে মধুর্যহীন কণ্ঠে বলে উঠল, এই রোগের গার্ডিয়ান কে আছে? সৌম্য তড়িঘড়ি করে ডিউটি ডক্টরের কাছে গিয়ে জানালো, আমি। এমন তীক্ষ্ণ রোগীর গার্ডিয়ান একজন আমি অফিসার। নরম কণ্ঠ নরম হয়ে এলো ডিউটি অফিসারের। সৌম্য তার ভাবাবেগ বুঝতে পেরে আগ বাড়িয়ে বলে উঠল, নো কোয়েনসেন্স প্লিজ, ইট ইজ আওয়ার সিক্রেট ম্যাটার। ডক্টর ঢোক গিলে মুহিতের দিকে অনুসন্ধিৎসু দৃষ্টি দিয়ে সৌম্যর দিকে তাকিয়ে বলল, দেখুন, ওনার পা হাত দুটোর মারাত্মক ভাবে ভেঙে গেছে। আমি জানি না উনি কিভাবে এতদিন এগুলো নিয়ে বসেছিল। দ্রুত বড় হসপিটালে ওনাকে অ্যাডমিট করতে হবে। আর বুকে একটা ক্ষত দেখা যাচ্ছে, বুকের ক্ষতটা গভীর। আমাদের এখানে এসবের চিকিৎসা নেই, বুঝতেই পারছেন। বলে বলে হাত কসলানো ডিউটি ডক্টর। যা বোঝার সৌম্য বুঝে গেল। ডিউটি ডক্টরকে থামিয়ে দিয়ে মুহিতের কাছে আসলো, স্যার, আমাদের যেতে হবে। আপনি কি যেতে পারবেন আমার সাথে? না পারলেও আপনাকে যেতে হবে সৌম্য। একজন কাছে একজনের কাছে আমি খুব অপরাধী হয়ে গেছি। সে অপরাধ মার্জনা না করতে পারলে আমি শাস্তি পাবো না। যত দ্রুত তার কাছে যাব, যত দ্রুত ক্ষমা পাবো। তোমাকে যেটা আনতে বলছিলাম এনেছো? জি স্যার।
বলেই গাড়ির বাক্স থেকে একটা ব্যাগ নিয়ে আসলো সৌম্য। মোহিতের হাতে দিয়ে বলল, নিন স্যার। মোহিত মারুং আর সৌম্যকে নিয়ে স্বাস্থ্য কেন্দ্র থেকে বেরিয়ে জিপের কাছে আসলো। মোহিত মারুংকে উদ্দেশ্য করে বলল, আপনারা আমার জন্য যা করেছেন তার কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা নেই আমার। আমি মনোজার করে কিছু দিতে চাই আপনাকে। মারুং এর হাত টেনে হাতে থাকা ব্যাগটি মারুং এর হাতে দিল মোহিত। মারুং প্রশ্নবিদ্ধ নয়নে চাইল মোহিতের পানে। মারুং এর চোখের ভাষা বুঝতেই বুঝে গেল মোহিত। মৃদু হাসল মোহিত। এখানে 5 লাখ টাকা আছে। আপনি জীবিকা নির্বাহের জন্য কিছু করে টাকাটা ব্যয় করলে মনে শান্তি পাবো আমি। আজকে আমি চলে যাচ্ছি। অতি শীঘ্রই আমি বাবা আবার ফিরে আসবো। ডিকোকে আমার তরফ থেকে ভালোবাসা জানাবেন। ডিকোর প্রতি আমার কিছু কর্তব্য আছে। সুস্থ হয়ে আসে আমি অবশ্যই সেগুলো পালন করব। আপনি নিজেও জানেন না আপনি কাকে বাঁচিয়েছেন। এর প্রতিদান না দিয়ে কিভাবে যাব বলুন। মারুং এর চোখে জল এসে গেল। সে এটা বুঝে গেছে লোকটি বড় কোনো সাহেব। মারুং যেভাবে কিছুই করতে পারেনি তার জন্য, যতটুকু করেছে তার বিনিময়ে দেবতা তার জন্য এত বড় পুরস্কার রেখেছে সে ভাবতেই পারেনি। কাঁদতে কাঁদতে মারুং মোহিতকে জোর করে ধন্যবাদ জানালো। সৌম্যর কাছ থেকে আরো কিছু খুচরো টাকা নিয়ে মারুং এর হাতে দিয়ে বলল, আপনার মেয়েকে ফল খেতে আর নতুন জামা পরতে ভালোবাসে। মারুং এর মুখে হাসি ফুটে উঠল। মারুংকে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সৌম্যর সহযোগিতায় জিপে উঠে বসলো মোহিত। সহসাই জিপ স্টার্ট দিয়ে বাতাসের গতিতে চলতে লাগলো সৌম্য। যতদূর তাদের দেখা গেল মারুং ততক্ষণ তাকিয়ে তাদের দেখলো। গাড়ি চলছে আপন মনে। সৌম্য কোনোভাবেই নিজের ভেতরের কৌতূহল দমিয়ে রাখতে পারছে না। মেজর চোখ বন্ধ করে আছে বলে কিছু জিজ্ঞেস করতেও পারছে না। মোহিতের কণ্ঠে নীরবতা ভাঙলো। চোখ বুজছেই মোহিত সৌম্যকে বলে উঠল, তুমি যে এখানে এসেছো কেউ জানে? সৌম্য গলা খাঁকড়ে দিয়ে বলল, না স্যার। আপনার কথা মতো শুধু নাফিস স্যারকে বলে জিপ নিয়ে এসেছি। তোমাকে অনেক দায়িত্ব পালন করতে হবে এখন থেকে ক্যাপ্টেন। জি স্যার, আমি যে কোনো দায়িত্ব পালনে প্রস্তুত। আপনি আমাকে আলাদিনের জিন ভাবতে পারেন। সৌম্যর এমন ডেডিকেশনের জন্যই মোহিত তাকে এত পছন্দ করেন। আমার বউকে তোমার নম্বর থেকে কল করো। নিমিষেই কড়া ব্রেক কষল সৌম্য। ঝাঁকি খেয়ে ব্যথায় আউজ করে উঠল মোহিত। বউ মানে? না বলে ব্রেক কষার জন্য পানিশমেন্ট পাবে ক্যাপ্টেন। স্যার যা খুশি দিয়েন, আগে সব খুলে বলুন। আমি তোমার ম্যাডামকে বিয়ে করে ফেলেছি গোপনে। অবাক নয়নে প্রশ্ন করলো সৌম্য, কেন স্যার? আমি যতদূর জানি আপনাদের দুই পরিবারই রাজি ছিল। সৌম্যকে এতটা অবাক হতে দেখে স্মিত প্রাণহীন হাসলো মোহিত। এরপর বলতে শুরু করো। ছিল সৌম্য, কিন্তু একই ছাদের নিচে একই বাড়িতে আগুন আর মোমের সাথে থাকতে পারে। তোমার ম্যাডাম ভালোবাসার দাবি নিয়ে যখন তখন আমার কাছে ছুটে আসতো। আবার ফিরিয়ে দিতে আমার অনেক কষ্ট হতো, আবার পাপবোধও হতো। আর তোমার ম্যাডামের অভিমানের পাল্লা ভারী হতো। মেয়েটা বড্ড অবুঝ সৌম্য। মা অস্ট্রেলিয়া গিয়েছে তুমি জানো? যাবার আগে মা আমাকে কি বলে গিয়েছে জানো? না স্যার, জানি না। সৌম্যর সাবলীল উত্তর, গাড়ি স্টার্ট দাও বলেছি। সৌম্য গাড়ি স্টার্ট দিল। গাড়ি রানিং হতেই মোহিত বলতে লাগলো, মা আমাকে অনুরোধ করে বলেছে ওনাকে যেন একা ফিরিয়ে না আনা হয়। উনি তার মেয়ে নাতনি জামাই সবাইকে নিয়ে ফিরতে চায়। পাপা কেন ওদের দূরে পাঠিয়েছিল আমার নতিজা থেকেই বুঝতে পারছো। জি স্যার, আমি চেয়েছিলাম আশরাফ চৌধুরীর সকল প্রমাণ জোগাড় করে আনতেই আশ্রয় নিতে। কিন্তু এর পরের ঘটনা তুমি জানো। বিষয়টা অতটা সহজ নয়। আরো কতদিন অপেক্ষা করতে হবে তাও জানি না। ঘরে আগুন সুন্দরী প্রেমিকা রেখে কোনো পুরুষ সাধু থাকতে পারবে ক্যাপ্টেন? না স্যার, পারবে না। এজন্যই বিয়ে করেছি আমরা, যাতে কোনো পাপবোধ না হয় আর অপেক্ষার প্রহর গুনতে না হয়।
কিন্তু বিয়ে করেও কোনো ফায়দা হলো না। তোমার ম্যাডাম মারাত্মক কষ্টটাই পেল আমার থেকে। দীর্ঘশ্বাস থেকে গাড়ির সিটে হেলান দিল মুহিত। কিছুক্ষণ মৌন থেকে আবার বলতে শুরু করলো, আমার সিলেট আসার খবর কে উনাকে দিয়েছে জানো? কে স্যার? গেটকিপার খলিল। খলিলের নাম শুনে কপালের চামড়ায় চিন্তার ভাঁজ পড়ল সৌম্যর। সৌম্যকে কেন প্রশ্ন করার সুযোগ না দিয়ে মুহিত আবার বলে উঠল, পাপাকে আর মুহিতকে যেদিন হত্যা করা হয় সেদিনও খলিল সাথে ছিল। খলিলে মুখিতে শ্বাসরোধ করেছিল। চোখের কোণে জমা হলো আঙ্গুল দিয়ে মুছে মুহিত আফসোসের সুরে বলল, সবচেয়ে কষ্টের বিষয় কি জানো সৌম্য? খলিলকে চিহ্নিত করতে আমার 6 বছর লেগে গেল। যেদিন আমি সিলেট আসি, কোয়ার্টারের গেট ক্রস করতেই লুকিং গ্লাসে আমি এর ক্রূরতা মিশ্রিত হাসি দেখেই সব বুঝে গেছিলাম। এখন করতে যাচ্ছেন স্যার? সবগুলোকে কেটে লবণ মরিচ লাগাবো। আইন আমার দেখা শেষ। এবার তুমি আমার আইন দেখবে সৌম্য। মোহিতের আগ্নেয়গিরির মতো লালচে চোখ দেখে ভয়ে কেঁপে উঠল সৌম্য। এখন কোথায় যাব স্যার? গলার সমস্ত আওয়াজ দিয়ে মোহিত বলে উঠল, ঢাকা ক্যান্টনমেন্ট সৌম্য। মোহিত তেজে লোমকূপ পর্যন্ত ফুলে উঠল সৌম্যর। দ্রুত গাড়ি হাঁকালো ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। বিছানায় মৃত্যের ন্যায় পড়ে আছে স্বর্গ। এই দুনিয়া সম্পর্কে তার কোনো ধ্যান-জ্ঞান নেই। নিজের জীবনের হিসেব কিছুই মিলছে না। যেন তার কি থেকে কি হয়ে গেল নিমিষেই। মোহিতের সকল স্মৃতি তাকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে। মাঝে মাঝে সিলিং এর ফ্যান স্বর্গকে খুব টানছে। কিন্তু তার মতো একজন ডাক্তারের এসব শোভা পায় না। যার দায়িত্ব একজন মানুষের জীবন বাঁচানো, সে কিভাবে নিজের জীবনেই নিয়ে নেমে? হঠাৎ ওই রুমে তনুজার সুখ প্রবেশ করলো। তারাও নেতিয়ে পড়লো এই কদিনে। সুখ যেভাবে ছুটি কাটাচ্ছে মেজর জেনারেলের ছেলে, তাহলে তাকে এতদিন মিলিটারি একাডেমি থেকে বহিষ্কার করা হতো। পরিবারের মানুষের পাশে আগে থাকতে হবে, পরে পড়াশোনা। এটা ভেবেই সুখ যায়নি আর। বোনকে সান্ত্বনা দিতে সুখ অনেক কিছু বোঝালো। কদিনেই স্বর্গের চোখের নিচে কালি পড়ে গেছে। চেহারার জৌলুস মলিনতায় চাপা পড়ে আছে। মেয়ের এহেন অবস্থা কি কোনো মা সহ্য করতে পারে? তনু যা করে যাচ্ছে, পরীর বাচ্চার মতো মেয়ে তার কেমন জীর্ণ শীর্ণ হয়ে আছে। মেয়েকে খাবার খাওয়ানোর জন্য অনেকক্ষণ চাপাচাপি করলেন। লাভের ফল শূন্য। মা হয়ে তিনিও মুখে খাবার তুলতে পারছেন না। স্বর্গকে আরো কিছু কথা বলে কান্না মুছতে মুছতে বেরিয়ে গেলেন তনুজা। মায়ের পিছে পিছে সুখ বেরিয়ে দরজা ভিড়িয়ে দিয়ে স্বর্গকে একা থাকতে দিয়ে চলে গেল। হঠাৎ ওই স্বর্গের ফোনে ভাইব্রেশন হলো। কে ফোন করেছে দেখার প্রয়োজন মনে করলো না সে। যেখানেই নিজের প্রাণেশ্বরী তাকে আর কোনোদিন ফোন করবে না, সেখানে অন্যের ফোন ধরে সান্ত্বনা বাণী শোনার কোনো ইচ্ছে নেই স্বর্গের। দ্বিতীয়বারও ফোন আসলো। তাকিয়েও দেখলো না স্বর্গ। তৃতীয়বারের কলের আগে বিবেক বোধ হারিয়ে ফেলল। ভাবলো ফোন ধরেই জন্মের গালি দিবে। ফোনে ক্যাপ্টেন সৌম্যর নম্বর দেখে রাগ পানি করে ফেললো স্বর্গ। ভ্রু কুঁচকে ফোন রিসিভ করে নরম ভেজা কণ্ঠে বলে উঠল, হ্যালো। ওপাশ থেকে কোনো সাড়া শব্দ আসলো না। আবার হ্যালো বলতেই ওপাশ থেকে আওয়াজ এলো, আমার হাতের স্লিংটা তুমি লাগিয়ে দাও না বউ। কেঁপে উঠল স্বর্গ। বেহায়া নেত্র চাপিয়ে বর্ষণ শুরু হলো। শ্বাস যেন বন্ধ হয়ে আসছে। শরীর থরথর করে কাঁপছে। ফোন কেটে চোখের জল মুছে তড়িঘড়ি করে নিজের অ্যাপ্রন খুঁজে বের করে গায়ে জড়ালো স্বর্গ। তনুজাকে চিল্লিয়ে ডেকে উঠল, মাম্মা মাম্মা। ডেকে মেয়ের ডাকে অন্তর শুকিয়ে এলো তনুজার। আবার নতুন কোনো তাণ্ডব আসতে চলেছে। সুখকে নিয়ে দৌড়ে ড্রয়িং রুমে এলেন তনুজা। মেয়ের কান্না দেখে আরো ভয় পেয়ে গেলেন তিনি।
স্বর্গ কান্নার চোটে কথাই বলতে পারছে না, তবুও ভাঙা ভাঙা শব্দে বলে উঠল, মোহিতের পছন্দের ইলিশ পোলাও করে সুখকে দিয়ে সিএমএইচে পাঠিয়ে দিও। আমি যাচ্ছি ওখানে। মোহিত আমার কাছে চিকিৎসার আবদার করেছে। নির্ঝর আবাসিক, চারপাশে সবুজ গাছ আর ফুলের সমারোহ, সাথে একটি বড় লেক। চারপাশের নারিকেল গাছের চিরল পাতাগুলো হালকা বাতাস থেকে থেকে দোলা দুলে উঠছে। পাখির কিচিরমিচিরে পুরো জায়গাটা অসাধারণ লাগে। এই অমায়িক পরিবেশে থমথমে সুখে দাঁড়িয়ে আছে পিউ আর সৌম্য। পিউয়ের চোখ থেকে গড়িয়ে পড়ছে জল। সে আর কখনো স্বর্গকে মুখ দেখতে পারবে না। পিউ কান্না থামিয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, তোমাকে সব জানানোর পরেও মেজর মোহিতকে কেন জানালে না সৌম্য? পিউয়ের এহেন অভিযোগের আঙুল উঠল দেখে অবাকের চরম সীমায় পৌঁছে গেল সৌম্য। এই মেয়ে এখনো তাকে চিনতে পারেনি, এত বড় অপবাদের আঙুল তুলে ফেললো। তবুও কণ্ঠে অস্বাভাবিকতা বজায় রেখে বলল, তোমার কি মনে হয় পিউ, মেজর সম্পর্কে এত বড় একটা কথা গোপনে চেপে যাব আমি? আমি রেকর্ড সমেত মেজরকে সব বলেছি। উনি আমাকে কি বলেছে জানো? প্রশ্নবিদ্ধ নজরে সৌম্যর পানে চাইল পিউ। সে যে জানতে চায় কি বলেছে মেজর। মেজর মোহিত বলেছে এসব কথা যেন আমি পিউকে না বলি। শুধু তাই নয়, ডিপার্টমেন্টকেও জানতে নিষেধ করেছেন। উনি সকল প্রমাণ একসাথে জোগাড় করে লড়াই করতে চেয়েছিল। ভাগ্য সহায় না হলে আমাকে কি কিছু করার থাকে পেও। থেকে থেকে সৌম্যর চোখ লালচে বর্ণ ধারণ করছে, টলটলে অশ্রু জমা হচ্ছে মনিতে। কষ্টবোধ হয়ে আসছে, কিন্তু ছেলে মানুষ চাইলেই কি যখন তখন কাঁদতে পারে? পিউ, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি রিস্ক নিয়ে আর কিছু করতে যেও না। তোমার বাবা আমাকে জিম্মি করতে এক মিনিটও সময় নেবে না। প্লিজ এখানে স্টপ যাও। ফোনের গ্যালারি থেকে নিজেদের আনন্দঘন মুহূর্তের ছবি স্ক্রিনে স্ক্রল করে করে দেখছে স্বর্গ। টুপ টুপ করে অশ্রু জড়িয়ে পড়ছে কপোল বেয়ে। মোহিত নেই এটা ভাবতেই তার বুকে ব্যথা হচ্ছে। আজকাল কান্না করতে গেলেও কষ্ট হয় অনেক, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, নিজেকে অপয়া মনে হয়। আমার সংস্পর্শে সেই তোমার ক্ষতি হয়ে গেল মোহিত। দুজনের কতই প্ল্যানিং ছিল, এখনো কতটা পথ হাঁটতে বাকি। এভাবে চলে গেলে আমি কিভাবে বাঁচবো? হঠাৎ ওই চিল্লাচিল্লি শুরু করে দিল স্বর্গ, তুমি ধোঁকাবাজ মোহিত, ইউ চিট, আই উইল নেভার ফরগিভ ইউ। বেডসাইড টেবিলের ওপর থাকা ফুলদানি ছুঁড়ে মারলো ড্রেসিং টেবিলের আয়নায়। মুহূর্তেই পুরো রুম ঝনঝন শব্দে আলোড়িত হয়ে গেল। বাইরে থেকে তনুজার সুখ দরজা কড়া নেড়ে যাচ্ছে, কিন্তু স্বর্গ দরজা খোলে না। মেয়ের এমন দুরবস্থা মা হয়ে সহ্য করতে পারছে না তনুজা। এমন কঠিন পরিস্থিতিতে কোনোদিন তার পড়তে হবে না তিনি এই দুঃস্বপ্নেও ভাবেননি। সুখ দরজার বাইরে থেকে বলে উঠল, প্লিজ আপু শান্ত হয়ে যা, ভাইয়া ঠিক ফিরে আসবে, আম্মু অসুস্থ হয়ে যাচ্ছে, প্লিজ শুষে আয়, শুষে আয়। তনুজা কাঁদতে কাঁদতে স্বর্গকে উদ্দেশ্য করে বলল, আম্মা যেখান থেকে পারি মোহিতকে এনে দেব, তবু এমন করিস না বাবা। হঠাৎই শান্ত হলো স্বর্গ, স্বাভাবিক গলায় মাকে উদ্দেশ্য করে বলে উঠল, কিছু হয়নি আম্মা, আমি ঠিক আছি, চলে যাও দরজার সামনে থেকে। ট্রাক ড্রাইভার ছেলেটিকে আদ্রিয়ান ঢাকায় এনে সিএমএইচে ভর্তি করেছে। ছেলেটিকে তাদের প্রয়োজন। ভয়ে ঘাবড়ে আছে ছেলেটি। একটু স্বাভাবিক হলেই জবানবন্দি নেওয়ার কাজ শুরু হবে। ছেলেটির মার ছোট্ট বোন ভাই বোনকেও ঢাকায় এনে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। এই মুহূর্তে ছেলেটির স্বাভাবিক জীবনে ফিরে আসার সবার কাছে বেশি ইম্পর্টেন্ট। আর্মি দেখলেই ভয়ে কেঁদে উঠেছে ছেলেটি, আর বলেছে সে কিছুই জানে না। বিভিন্ন কায়দা করে তাকে ট্রমা থেকে বের করতে হবে। কিভাবে ছেলের মুখ থেকে কথা বের করতে হবে তা মেজর আদ্রিয়ানের মুখ ভালো করে জানা আছে। অপেক্ষা শুধু উপযুক্ত সময়ের। 2 মাস শেষ হয়ে জুলাইয়ে পড়েছে। এক লহমায় কেটে গেছে 25টি দিন।
অসহায় দরিদ্র পরিবারটি অচেনা লোকটিকে নিয়ে ভীষণ বিপদে পড়েছে। কবে লোকটির জ্ঞান ফিরবে, কবে তার আসল পরিচয় জানা যাবে। প্রতিদিনের মতো সেদিনও তার খুব সকালে অন্ধকারটা কাটলেই দেবতার পূজা দেবার জন্য সুরমা নদীর তীরে গিয়েছিল। নদীর তীরে তারা সৌন্দর্যজনক কিছু দেখতে পেয়ে দৌড়ে এগিয়ে যায়। কাছে যেতেই গৃহকর্ত্রী দেখতে পায় একটি যুবক নদীর তীরে কাঠের গুঁড়ির সাথে আটকে আছে, হয়তো স্রোতে ভেসে এসেছে। পরনের কাপড় ছেঁড়া। প্রথমে তারা ভেবেছিল মৃত কোনো লাশ হয়তো ভেসে এসেছে, কিন্তু নাকের কাছে আঙুল ছোড়াতেই কর্তা চমকে ওঠে। এখনো শ্বাস চলছে। স্বামী স্ত্রী দুজনে মিলে টেনে হিঁচড়ে শুকনো পাড়ে তোলার চেষ্টা করে। লোকটির অত্যাধিক উচ্চতার, দুজনের ভারে দুজনই বেগ পোহাতে হয়। যুবকটিকে উল্টে পাল্টে দেখতেই তাদের মাথায় কাজ করা বন্ধ করে দেয়। বুকে ক্ষত, একটা হাত পা ভেঙে ভাঁজ হয়ে আছে, গাছের চামড়া ছিলে গেছে, পিঠে বুকে অসংখ্য জখম। স্বামী স্ত্রী দুজনের মুখ চাওয়াচাওয়ি করে নিজেদের ঘরে নিয়ে যাবার সিদ্ধান্ত গ্রহণ করে। কোনোমতে টেনে হিঁচড়ে বাড়িতে এনে ভেজা পোশাক পাল্টে নিজেদের পোশাক পরাতে চায়, কিন্তু তাদের পোশাক কোনোভাবেই ছেলেটির দেহে ঢুকানো গেল না। যুবকটির গড়ন তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। শুধু একটা লুঙ্গি পরিয়ে কাঁথা দিয়ে শরীর ঢেকে দিয়ে চলে গেল বৈদ্য খুঁজতে। তাদের কাছে মনে হয় ডাক্তারের ওষুধ থেকে বৈদ্যের জড়িবুটিতে বেশি কাজ করে। আর ডাক্তারের কাছে নিতে গেলেও ঝামেলা অনেক। সেখান থেকে উপজেলা হাসপাতাল অনেক দূর, যানবাহনও তেমন ভালো ব্যবস্থা নেই। পাহাড় আর কাঁচা রাস্তার কাদামাটি পার হতে তারপর যেতে হবে উপজেলায়। লোকটির এহেন অবস্থা, তাকে নিয়ে উপজেলায় যাওয়াও দুষ্কর। আপাতত সুস্থ হলে পরে ভেবে দেখা যাবে কি হয় না হয়। বৈদ্য এসে লোকটিকে দেখে চিন্তিত হয়ে পড়লেন। ধারালো কিছু দিয়ে তার বুকে আঘাত করা হয়েছে, যা বুক ভেদ করে পেট দিয়ে বেরিয়ে গেছে। হাত পা এখন ভাবে ভেঙেছে, জড়িবুটি তো কাজ হবে কিনা সে জানে না, কিন্তু গালের বুকের পিঠের জখম ঠিক করতে পারবে তিনি। অসহায় পরিবারটি তবুও দ্রব্যকে সাময়িক চিকিৎসা চালাতে অনুরোধ জানান। বৈদ্য জড়িবুটি লাগিয়ে চলে গেছে সেই কবেই, লোকটির জ্ঞান তবুও ফিরছে না। পল্লীর আরো জাত গোষ্ঠীও এ ব্যাপারে বলা যাচ্ছে না। তারা বলবে, অজাতের মানুষ ঘরে কেন জায়গা দিয়েছি, তখন আমাদের সমাজ থেকে বিতাড়িত করবে। যতটা গোপনে পারা যায় লোকটিকে সুস্থ করে বিদায় করতে হবে। ছোট মেয়েটা প্রতিদিন আগন্তুক লোকটির দিকে তাকিয়ে থাকে, আর কাছে লোকটিকে দেবতাই মনে হচ্ছে। মানুষ তো ঘুম ভাঙতো এতদিনের। মেয়েটির অনেক প্রশ্ন জমা আছে এই দেবতার কাছে, সাথে নানান প্রশ্ন পূরণের বাহানা। দেবতা জেগে উঠলেই প্রথম এক বস্তা চাল দিতে বলবে, যাতে তারা প্রতিদিন 3 বেলা পেট ভরে ভাত খেতে পারে। সেজন্য সারাক্ষণ মেয়েটা তার শিয়রে বসে থাকে। তুমি এভাবে কাপুরুষের মতো পালিয়ে এসেছো ভাইয়া, তুমি তো ভীতু, তুমি আমাদের সবাইকে কষ্ট দিয়েছো। বাবা আর তোমার সাথে কোনোদিন কথা বলবে না। তুমি দুর্বল, তুমি তো বিবেক কাজে লাগিয়ে কাজ করোনি। তুমি নির্বোধ, চলে যাও আমাদের বাড়ির দরজা থেকে, বেরিয়ে যাও তুমি কাপুরুষ। হঠাৎ ওই আগন্তুক অস্থিরতা শুরু করলো, তার কপাল কুঞ্চিত হলো, ঠোঁট নড়ে উঠলো, কিন্তু কিছু বুঝছে না, বোঝা যাচ্ছে না। হঠাৎ ওই বড় বড় করে চোখ মেলে চাইলো দেবতা সম্বোধন করা লোকটি। বাচ্চা মেয়েটা খুশিতে হাততালি দিতে শুরু করলো। হঠাৎ ওই বাচ্চা মেয়েটার মুখে তৃপ্তির হাসি ফুটে তার বাবা মায়ের উদ্দেশ্যে চিল্লিয়ে বলতে শুরু করলো, সেনিউ সঙ্গী। লাফাতে লাফাতে হাততালি দিতে দিতে তাই একই কথা বারবার বলছে মেয়েটা। মেয়ের কথা শুনে তার বাবা মা দৌড়ে আসে। এসে দেখতে পায় লোকটি অবাক নয়নে তাকিয়ে আছে। মেয়েটির বাবা মা এসে তাদের প্রথা অনুযায়ী আগন্তুক ভরকে পায়ে যায়, পা সরিয়ে ফেলতে চায়,
কিন্তু ব্যথায় পারে না। অবান্তর হাত ইশারায় লোকটিকে কাছে ডেকে কিছু বলে ওঠে। ঠোঁট নাড়ানো দেখা যাচ্ছে কিন্তু কথা বোঝা যাচ্ছে না। লোকটি বুঝতে পেরে যায় হয়তো সে কোথায় আছে তা জানতে চাচ্ছে। লোকটি তাদের নিজস্ব ভাষার কথা বলতে শুরু করলে যুবক বহু কষ্টে শক্তি সঞ্চয় করে তার হাত দিয়ে দিয়ে লোকটির গায়ের জামা টেনে ধরে এবং আবার ঠোঁট নাড়ায়। লোকটি কথা শোনার জন্য ঠোঁটের কাছে কান আনলে যুবক শুধায়, আমি কোথায়? এবার লোকটি বুঝতে পেরে যায় আগন্তুকের কথা। তখন সে বলতে শুরু করে, বাবু তোহকে থো, আমরা সুরমার কিনেরত পাইহেছি। তোর কায়াত ঘায়ে ভুঁড়ি ছিবে, তোমার শরীর ক্ষততে ভরা ছিল। লোকটি আরো কিছু বলতে চাইছিল কিন্তু হাতের ইশারায় যুবক থামিয়ে দিল। যুবকটি মনে মনে ভাবলো, সে কোথায় আছে এটা পরে দেখা যাবে, আগে নিজেকে সুস্থ করা দরকার। হাত পায়ের অবস্থা বেগতিক, বুকের ক্ষততে ইনফেকশন হয়ে যেতে পারে। যুবক আর কিছুই ভাবতে পারলো না। পেট গুলিয়ে উঠলো, বমির উদ্বেগ হচ্ছে। অস্থির হয়ে উঠলো যুবক। যুবকের অস্থিরতা দেখে দৌড়ে চলে গেল বাড়ির কর্ত্রী। একটু পরেই ফিরে এলো হাতে একটি গ্লাস সমেত মধু আর পাহাড়ি উদ্ভিদের রসের সমন্বয়ে তৈরি করা পানীয় বাড়িয়ে দিল যুবকের উদ্দেশ্যে। কর্তা লোকটি যুবকটিকে ধরে পিঠের পিছনে পিছনে দুটো বালিশ দিয়ে শোয়া করে বসিয়ে দিল। ব্যথায় চোখ মুখ কুঁচকে এলো তার, কিন্তু মুখে শব্দ করার শক্তি অবশিষ্ট রইল না। বাচ্চা মেয়েটি পানীয়টি খাইয়ে দিতে উদ্যত হলো। ওহিদু খেয়ে নে। যুবক এক নিঃশ্বাসে পুরো পানিটুকু খেয়ে ফেললো। অমৃতের মতো স্বাদ ঠেকলো তার কাছে। পানীয়টি পান করার পর সকল অস্বস্তি এক নিমিষেই গায়েব হয়ে গেল। শরীরে শক্তি ফিরিয়ে আনতে হলে প্রথমে দরকার ভালো খাবার, কিন্তু এদের অবস্থা দেখে মনে হচ্ছে দরিদ্র সীমার নিচে এদের বসবাস। নিজেরাই হয়তো ভালোভাবে খেতে পায় না, তাকে খাওয়াবে কোথা থেকে? একটু পর ছোট মেয়েটি হাতে করে খাবারের একটি প্লেট নিয়ে এলো। খাবারের চেহারা দেখেই যুবকের পেট গুলিয়ে উঠল, কিন্তু বেঁচে থাকতে হলে এটাই তাকে খেতে হবে। উঠে বসতে চাইলো সে, শরীর সায় দিল না। আবারও চেষ্টা করলো, একটু নড়তে সক্ষম হলো। তিনবারের চেষ্টায় বসতে সক্ষম হলো। মনোবল বাড়াতে হবে, এই ব্যথায় ভেঙে পড়লে হবে না। আপনজনদের চেহারা মনের কোঠায় ভাসতেই চোখের কোণিতে জলে টলমলে হলো। পলক ফেলে জলগুলোকে লুকিয়ে ফেললো। নিজের হাতে খাবার খেতে চেষ্টা করে ব্যর্থ হলো। ছোট্ট মেয়েটির অসহায়তায় পুরো খেতে না পারলেও অল্প খেলো। পেরিয়ে গেছে আরো এক সপ্তাহ। হাত পা নড়াতে গেলেও তাতে ব্যথা প্রচুর। জড়িবুটি কি হাড্ডি জোড়া লাগাতে পারে? বুকের ক্ষত ড্রেসিং না করলে ইনফেকশন হবে মাস্ট। এখান থেকে আমাকে কোনো শহরে যেতে হবে। তার আগে হাঁটার ক্ষমতা অর্জন করতে হবে। বাস ধরে ধরে ভালোই হাঁটা যায়, তাই বলে কি 25 কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়া সম্ভব? তবুও যেতে হবে। একটা কচ্ছপ যদি খরগোশের সাথে রেসে জিততে পারে, তাহলে সে কেন পারবে না? এত এত অর্জিত মেডেল, এক্সারসাইজ, মিশন, প্রতিকূল পরিবেশ, যুদ্ধ, ট্রেনিং, তাহলে তো বৃথা হয়ে যাবে সব। উপজাতি লোকটিকে কোনো মতে বুঝিয়ে উদ্ভট পোশাক গায়ে চেপেই কালো একটি চাদরের সহিত সারা শরীর মুখ ঢেকে শক্ত বাঁশে ভর দিয়ে চলতে লাগলো সে। উপজাতি লোকটির নাম মারুং। মারুং যুবকের হাঁটার ভঙ্গি দেখে বুঝে ফেললেন এই ছেলে কোনো সাধারণ মানুষ নয়। বিশ্রাম নিয়ে তিনি 3 ঘন্টা হাঁটার পর তারা একটি গরুর গাড়ি দেখতে পায় সামনে। দুজনেই চোখ চকচকে হয়ে ওঠে। গাড়িয়ালকে অনুরোধ করে মারুং তাদের উপজেলার রাস্তায় নামিয়ে দিতে। গাড়িয়াল লোকটি পাশের যুবকের শারীরিক অবস্থা বিবেচনা করে রাজি হয়। মুখের হাসি প্রশস্ত হয় মারুংয়ের। চৌকস মেজরকে কেউ অনায়াসে গায়েব করে দিল, এটা কেউ টেরও পেল না। ডিপার্টমেন্ট এরা কিছুতেই মানতে পারছে না। আর্মি হেডকোয়ার্টার এ মিটিং বসেছে এই বিষয়ে।
অফিসিয়াল ভাবে তারা মেজর মোহিতকে মৃত ঘোষণা করে তার প্রাপ্ত জিনিসের প্রতি সম্মান জানিয়ে মেডেল সহ তার পরিবারের প্রদান করবে। এজন্য মেজর মোহিতের মাকে প্রয়োজন। আর্মি জেনারেল বক্তব্য দিচ্ছে এমন সময় ক্যাপ্টেন সৌম্যর ফোনে একটি ফোন এলো। সৌম্য গুরুত্ব না দিয়ে বক্তব্য শুনতে মনোযোগ দিল। আবারও কে উঠলো সৌম্যর ফোন। বের করে আননোন নম্বর দেখে ভ্রু কুঁচকে উঠল সৌম্যর। হলরুম থেকে বাইরে এসে ফোন কানে তুলতেই ওপাশ থেকে ভাঙা ভাঙা গলায় গমগমে আওয়াজ এলো, ইট ইজ ইউর মেজর স্লিপিং ক্যাপ্টেন সৌম্য। শরীরের লোম দাঁড়িয়ে গেল। সৌম্যর চোখের কোণে জমা জল, খুশির জল। আর্মি জিপ স্টার্ট দিয়ে দ্রুত ছুটে চলল গন্তব্য অজানা শহর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।